গুড ইভিনিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর চলে এসেছি কোথায়? উইজডম ট্রিতে চলে এসেছি কেন? আমার কালার্স অফ কারেজে আজকে সেকেন্ড দিন, আজকে হচ্ছে 10th ডিসেম্বর, আজকে দ্বিতীয় দিন। আজকে সবাই নেই, কিন্তু আমি যারা যারা আছে তাদের সাথে একটু আড্ডা মারব। তো সোহম আমার পার্টিসিপেন্ট করছে, সোহম রয়েছে এখানে, রয়েছে সোমনাথ আছে, রিমা আছে, দেবরাজ আছে, রঞ্জন কুর্মি আছে এবং আছে অর্পণ। আর কারা কারা আছে ভেতরে আসুন, আসলেই দেখতে পাবেন। সরে যাও। চলে এসছি কার কাছে? রঞ্জন কুর্মির কাছে। রঞ্জন, কেমন আছো বলো? খুব ভালো আছি। কাজ হচ্ছে, কালকে থেকে কাজ করে যাচ্ছি। ওয়ার্কশপে এক্সিবিশন, হ্যাঁ, ওয়ার্কশপ আর এক্সিবিশন সব ঘুরিয়ে রয়েছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ছবি আঁকতে ভালো লাগছে। যেটা যেটা দাদা এই যে এক্সিবিশনটা করেছে, যে বসে ছবি আঁকা, এইটাই সবচেয়ে ভালো জিনিস। সারাদিন বসে ছবি আঁকতে থাকবো। ও ছবি আঁকতেও খুব ভালোবাসে। ও শক্তি সম্মান পেয়েছিল 2023-এ শক্তি সম্মান পেয়েছিল। এবং ছবি যখন সেল হচ্ছে তখন কেরম মনে আনন্দ হচ্ছে? কেরম হচ্ছে? খুব খুব ভালো লাগছে। জীবনের একটা যখন সাকসেস হয়, মানে পরিশ্রমটা করছেন, হয়তো এর পরিশ্রমের কোনো মূল্য দিয়ে ভ্যালুয়েশন করা যায় না, কিন্তু তাও একটা ভ্যালুয়েশন হয়। ও যেটা পাচ্ছে, ওর ছবি বিক্রি হচ্ছে, কয়টা 3টে মতন 2টো মতন ছবি সেল আউট হয়ে গেছে। তো এটার একটা অনুভূতি অন্যরকম। সেটার অনুভূতিটা কিরম, কি ফিল করছো? খুব দারুণ ফিল করছি। আমি তো অনেক জায়গায় গেছি, কিন্তু এরম এরম এক্সিবিশন আমি প্রথমবার, যে এই কলকাতার মধ্যে যে ছবি সেল আউট আমি অনেক অনেক জায়গায় করেছি, কিন্তু সেল আউট হয়নি। ওই ছবি তুলে নিয়ে চলে আসতাম বাড়িতে। তো আপনার এটা সত্যি খুব দারুণ কালার আছে। তো রঞ্জন, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি পার্টিসিপেট করেছো তোমার ছবি নিয়ে। থ্যাঙ্কস টু ইউ। তুমি পরিশ্রম করে এসছো, কষ্ট করে এসেছো, ছবি আঁকছো, এখনও এঁকে যাচ্ছ। তো তুমি আরও ভালো কাজ করো, আমরা সবসময় তোমার সাথে আছি। ঠিক আছে? এবার আমি যাব, আমার আরেকজন যে আছে শিল্পী, সে আজকে একটা অর্পণ সর্দার। অর্পণ, তুমি কি কাজ করছো একটু বলো। আমি কাজ করছি হচ্ছে কি মাটির থালার উপর এমনি যে ছবিগুলো আঁকা হয়, তো সেই ছবিটাকে না এঁকে এটা 3D টাইপের একটা কিছু করার। থালার উপর মাটি বসিয়ে ওই যেটা ক্লে মানে ইউজ করে, ক্লেটা না ইউজ করে আমি মাটি দিয়ে একটা মূর্তি করার চেষ্টা করছি। কেরাম লাগলো এই কালার্স অফ কারেজে এসে? কেরাম লাগছে? কালার্স অফ কারেজে এসে প্রথমত আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এই জীবনের প্রথম এই আর্ট এক্সিবিশনে আসা। সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 2023 সালে যখন শক্তি সম্মান জন্য আপনি সিলেক্ট করলেন আমাকে, আমি কখনোই ভাবতে পারিনি যে এরকম একটা সম্মানিত হব। আমি জানি না কতটা কী কাজ করতে পারি, তবু তার প্রাধান্যে আপনি আমাকে এত একটা ভালো সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আস্তে আস্তে আমার কাজগুলোকে আরও মানুষের সামনে আপনি আগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য আমি সত্যি আরও মানে কাজ করার ইন্সপায়ার পাচ্ছি। এবং আশা করব যে এই কাজের মাধ্যমে এত সুন্দর একটা শক্তি সম্মানের পর এই যে আপনি এক্সিবিশনের একটা ব্যাপার ভেবেছেন, আশা করব আমাদের মতো আরও যারা আর্টিস্ট রয়েছে তাদের কাজগুলো আরও মানুষ দেখতে পাবে, পরিচিত হবে। আচ্ছা অর্পণ, এই যে তুমি কাজগুলো করেছো, মানে ছবি ডিসপ্লে করেছো, তো তোমার কটা ছবি সেল হয়েছে বা কিরাম, মানে এই যখন ছবি সেল হচ্ছে, কেউ কিনছে, পছন্দ করছে, অনুভূতিটা কী হয়? প্রথমত হচ্ছে কি আমি এক্সিবিশনে প্রথমবার এলাম, আর তারপর হচ্ছে কি সেল আউট হবে মানে বিক্রি হবে সেটা তো কোনোদিন ভাবতেই পারিনি। তো সত্যি খুব ভালো লাগছে। এবং আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ছবিগুলো, মানে যে ছবিগুলো আমি আঁকবো সেগুলো বিক্রি হবে। এবং যিনি নিচ্ছেন তার সঙ্গে একটা পরিচয় হচ্ছে, এবং তিনি ভালোবেসে কাজগুলো নিচ্ছে, তারও একটা মানে আমার খুব ভালো লাগছে। আমার কাজগুলোকে উনি আরও নতুন করে চিন্তা ভাবনা আমাকে দিয়েছেন।
খুব ভালো লাগছে। এই যে কাজটা তুমি করছো এটাই কি মানে কেউ পছন্দ করে নিচ্ছেন বা এরম কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে কি আমাদের মানে যে এক্সিবিশন হচ্ছে কালার অফ কারেজ আপনার এতে, তো ওনার নাম রাজাদা, হ্যাঁ। উনি নিয়েছেন, তো এটাও বিক্রি হয়ে গেছে। তো বাহ, তো এই যে ফিলিংটা যে তুমি ধরো কোনো কিছু মানে তোমার যে শিল্পটা, তোমার যে পরিশ্রম, এটার ভ্যালুলেস, এটা কোনোদিন টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু তোমার মনে একটা তো শক্তি হচ্ছে যে তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ আস্তে আস্তে, তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার ঈশ্বর তোমাকে যেটা দিয়েছে সেটা তুমি মানুষের কাছে তুলে ধরছো। তো এইটা তুমি আর্নিংটা শুধু তোমার না, এটা সংসারের তোমার একটা সাপোর্ট হয়ে উঠছে। সবাই আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, ফিনান্সিয়াল চ্যালেঞ্জও আমাদের জীবনে থাকে, তুমি নিজের স্বনির্ভরতার দিকে এগোচ্ছ আস্তে আস্তে, এটা কেমন লাগছে তোমার? এটা তো অবশ্যই খুব ভালো লাগছে। মানে আমি যখন 2012 সালে আমার ক্যান্সার ধরা পড়েছিল, ব্লাড ক্যান্সার, তো ওখানে আমি কখনোই ভাবিনি যে আমি আমার কাজগুলোর মাধ্যমে একটা আর্নিং করতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সব বিপদে পাশে থেকেছে আমার বোন। তো এখনও পর্যন্ত আমি যে কাজগুলো করি প্রচণ্ড ভালোবেসে কাজগুলো করি। তবে এখনও পর্যন্ত যেমন হচ্ছে আপনি বলেছিলেন যে কাজগুলো যখন তোমরা দিচ্ছ একটা দাম সিলেক্ট করে, সেটা এখনও পর্যন্ত করতে পারি না। তবে যতটা সম্ভব খুব ভালো লাগছে। আর মানে সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে যে আমি এখানে আসতে পারি তার জন্য সবথেকে বড় গর্বিত মনে করছি। তো অর্পণ ওর থটসটা শেয়ার করলো, এবার আমি আরেকজনের কাছে চলে যাব, দেবরাজ। দেবরাজ, কেমন লাগছে কালার্স অফ কারেজে এসে? আমার তো লাইফে এটা প্রথম, আমার খুবই ভালো লাগছে। আর আমার এখানে দুটো ছবি বিক্রি হয়েছে, এটা আমার আরও বেশি ভালো লাগছে। আর মনের জোরটা আরও বাড়িয়ে দিয়েছে এতে। মানে কোথাও সেলফ কনফিডেন্সটা মানে কনফিডেন্সের লেভেলটা গ্রো করছে তো। আর এই যে তোমার এখানে আসছো, অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, তোমার ছবি সম্বন্ধে জানতে চাইছে, এইটা কিরম ফিল হচ্ছে তোমার? অবশ্যই ভালোই লাগছে, কারণ আমি যে জার্নিংটা করে এসেছি, তারপরে যে আমি এই আমার লাইফে যেমন এই আঁকা, রং তুলি, এইটা নিয়ে যখন মানুষ জানতে চাইছে কিভাবে করলে বা এটা কি বোঝাতে চাইছো, তখন বেশ ভালোই লাগছে জিনিসগুলো যখন তাদেরকে শেয়ার করতে পারছি। এবং আমার জীবনে যে ঘটে যাওয়া জিনিস জিজ্ঞেস করছে, যেহেতু আমার একটা হাত নেই, সেটা কেন নেই, কি কারণে নেই, যে আমার দেখো আমি জানি যে যারা দর্শক অনেকেই জানে না, আমার মনে হয় এইটা তো ভয় পাওয়া বা লজ্জা পাবার কোনো বিষয় না, এটা ইউ উইল বি প্রাউড। মানে তুমি একটা লড়াইকে অতিক্রম করেছো যেটা আমরা করে উঠতে পারি না, আমাদের জীবনে অনেক হার্ডেলস থাকে, আমরা সবসময় এক্সকিউজের পেছনে ছুটি, হচ্ছে না, হবে না, বাবা সময় নেই, টাইম নেই, এক্সকিউজ। তুমি এক্সকিউজ ছাড়া তোমরা জীবনযাপন করো, এবং আমি তোমাদেরকে চেষ্টা করি এক্সকিউজটা যাতে না থাকে। জীবনে এক্সকিউজ থাকার দরকার নেই, তো তাহলে তুমি সাকসেস স্টোরি হতে পারবে না। কিন্তু এই যে তুমি ধৈর্য নিয়ে দুদিন বসে কাজ করছো, অ্যাক্টিভ রয়েছো, এইটা কেমন লাগছে তোমার? আমি বাড়ি থাকলেও আমি সবসময় এই আঁকা নিয়েই থাকি। আমার 2008 সালে আমার ক্যান্সার হয়, যখন আমি ছোট ছিলাম যখন, তখন আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম। আমার স্বপ্ন ছিল যে আমি ক্রিকেটার হব, সেই জন্য আমি খেলাধুলো করতে খুব ভালোবাসতাম। এবং আমি তারপরে যখন হঠাৎ একদিন খেলতে গিয়ে হাতে ব্যথা পাই, কী কারণে ব্যথা হচ্ছে, ট্রিটমেন্ট হয়, পরে জানা যায় যে ওটা আমার ক্যান্সার হয়ে গেছে, হাতে একটা টিউমার ছিল, সেইটা থেকে ক্যান্সার হয়ে গেছে আমার। তখন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে আমি আসি, এবং এনার ডক্টর সোমা ম্যাম আমার ট্রিটমেন্টটা করেন, এবং আরও ওখানে অনেক ডক্টররা ছিলেন যারা আমাকে জানায় যে তোমার এই যে ক্যান্সার হয়েছে, তোমাকে বাঁচাতে গেলে হাতটা কেটে বাদ দিতে হবে। তখন আমি ভাবি যে আমার জীবনটা আগে, আমার এই যন্ত্রণা, এই ব্যথা, এই যে একটা বছর ধরে যে কষ্টটা পাচ্ছি এই ব্যথা যন্ত্রণার জন্য, আমি এখান থেকে মুক্তি পেতে চাই, তারপরে যা হবে হবে লাইফে। তা তখন থেকে যখন আমার অপারেশান হয়, এবং অপারেশান বেডে আমি বসে বসে সময় কাটানোর জন্য আমি ছবি আঁকি, তখন
এই ছবি আঁকাটাই যেন সেই যে অবসর সময়ে যে আমি ছবিটা এঁকেছি বা সেই ছবি আঁকতাম, সেখান থেকেই আবার যেন ছবির জার্নিটা আমার শুরু হয়। ধরো জীবনে চ্যালেঞ্জ যারা তোমার মতন ফেস করছে তাদের উদ্দেশ্যে তুমি কি মেসেজ দেবে একটু বলো। তাদের উদ্দেশ্যে তো মেসেজ একটাই যে কোনো কিছু এক্সকিউজ তো নয় যে একটা কিছু হয়েছে তার জন্য আমি এটা পারছি না বা আমার দ্বারা হবে না। একবার ফেলিওর হতেই পারে জীবনে, একবার কেন 10 বার ফেলিওর হোক, বাট চেষ্টাটা করলে তুমি একদিন না একদিন সাকসেস পাবে। যেমন আমার লাইফে যেমন আমি অনেক রকম কষ্ট পেয়েছি যখন আমি মানে আমার ক্যান্সার যে লাইফটা, এটা যাদের হয় তারা অবশ্যই মানে তারা একমাত্র জানে, বাট কারুর যেন না হয় সেটাই আমি বলতে চাই। এটা খুবই মানে একটা বাজে এক্সপিরিয়েন্স আমার সাথে, বাট এইটাও যেন আমার জীবনের একটা মানে উঠে দাঁড়ানোর একটা সাহস জুগিয়েছিল যে না, এখান থেকে বেরোতে পেরেছি, এই যে ক্যান্সারকে মুক্ত করেছি মানে আমি সমস্ত কিছু পারবো। এবার আমি এটা সোশ্যাল মানে সবাইকে যেটা বলতে চাই যে কোনো কিছু এক্সকিউজ না যে আমি পারছি না, আমি পড়ে গেছি, আমার দ্বারা হবে না, এটা একদম মাথা থেকে বের করে দেওয়া। একদিন না একদিন ঠিক হবেই, সে তুমি যে প্রফেশনে থাকুক না কেন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে এগোতে থাকো। ও যখন শক্তি সম্মান পায় তখন কিন্তু ওর সাথে আমি প্রথমবার অনেকক্ষণ মানে অনেক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না, কিন্তু আমিও হাল ছাড়িনি, তাই তো? অবশ্যই। কেন তুমি যোগাযোগ করলে, মানে তখন তুমি কেন যোগাযোগ করতে পারছিলে না? না, আমার সাথে তো প্রথমে আপনি একটা বলেছিলেন যে একটা শর্ট ফিল্ম করবে আমার নিয়ে, তা সেই আমি বলেছিলাম ঠিক আছে, বাট তারপর থেকে সেইভাবে আমিও কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আমি যেহেতু পেন্টিং করি সেখানে আমি টুকটাক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আমার টিউশনি, আমার ছোট স্কুল আছে একটা, 100 বাচ্চা, 100-150 মতো বাচ্চা আছে। আমার ওয়াইফ আছে, ও আর আমি মিলে দুজন স্কুলটা চালাই। এবং যখন তুমি সত্যি শক্তি সম্মানটা পেলে তখন কিরম লাগলো? অবশ্যই খুবই ভালো যে আমার লাইফে এরকম একটা মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমার একটা অ্যাওয়ার্ড হচ্ছে আমার জীবনে প্রথম অ্যাওয়ার্ড এটা, আর এর থেকে যেন মনের জোরটা আরও বেশি পেলাম। 100% তুমি সবই পারবে, তোমার কিচ্ছু কমতি নেই, এটা আমি 100% বিশ্বাস করি। ওপরওয়ালা সবসময় আমাদের পাশে আছে, তুমি এগিয়ে চলো দেবরাজ, আরও ভালো কাজ করব আমরা। তো আমরা জীবনটা একটা লেসেন, যেখানে আমরা সবসময় কাজ করতে করতে শিখি, ওদের কাছ থেকেও আমি কাজ করতে করতে শিখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অরিজিৎ অফিসিয়াল ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা শক্তি সম্মানের জন্য নিজেদের নমিনেট করতে চান, অতি অবশ্যই ফেসবুকে গিয়ে শক্তি সম্মান বলে টাইপ করলেই, শক্তি সম্মান অ্যাওয়ার্ড বলে টাইপ করলেই পেজটা চলে আসবে। আপনারা লাইক সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ডিটেলস পাঠান, যাদেরকে নমিনেট করতে চান বা আপনার পরিচিত কেউ যদি থাকে তারা যোগাযোগ করতে চেষ্টা করছে, পারছে না, সেই ডিটেলসটা দিয়ে নক করুন, আমার টিম আপনাদের সাথে কানেক্ট করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো কিছুর সঙ্গে, পজিটিভিটির সঙ্গে সবসময় নিজেদেরকে জুড়িয়ে রাখুন।